আইপিএল এর ইতিমধ্যে কিন্তু 15 দিনের খেলা শেষ। এর মাঝখানে কিন্তু বেশ কিছু দল 4টি করে খেলা খেলেছে, কিছু দল 3টি করে খেলা খেলেছে। আমরা ইতিমধ্যে জানি সানরাইজ হায়দ্রাবাদ 286 করার পরে পরবর্তী 3টি ম্যাচ তারা কিভাবে বাজে পারফরমেন্স করছে। সিএসকে এর অবস্থা দেখেন, একটা ম্যাচ জয়লাভ করছে, এরপরে বাকি 3টা ম্যাচ হারছে। এর প্রধান কারণ কিন্তু আমি বলবো কে, মহেন্দ্র সিং ধোনি। কারণ তার উচিত হয় নাই এবারের অকশনে তার নামটাকে পটন করা এবং তাকে কেনাই উচিত হয় নাই। তিনি কিন্তু 7 নম্বরে কোনো পারফরমেন্স দিতে পারেন না। গতকালের ম্যাচ যদি খেয়াল করে থাকেন, তিনি বিধ্বংস বাজে খেলছেন। 27 বলে বা 26 বলে তিনি একটা বাউন্ডারি মারছেন। বিজয় শঙ্করের কথা কি বলবেন, তাকে নাকি 4 নম্বরে খেলানো হয়, তিনি 43 বলে সেঞ্চুরি করছেন, হাফ সেঞ্চুরি করছেন। সুতরাং বুঝতেই পারতেছেন তার পারফরমেন্স কতটা জঘন্য ছিল। এখন যদি আরসিবির দিকে আসেন, আরসিবি 2008 সালের পর প্রথম সিএসকে মাটিতে যে সিএসকে হারাচ্ছে। সুতরাং বুঝতেই পারতেছেন তাদের যাত্রাটা কিরকম ছিল। এখন মুম্বাই ইন্ডিয়ান্সের কথা যদি বলেন, সবচেয়ে জঘন্য কাজ কিন্তু করছে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। কেন বলতেছি, হার্দিক পান্ডিয়া কি করছে? হার্দিক পান্ডিয়া করে নাই এমন কোনো বাজে কাজ হইতেই পারে না। হার্দিক পান্ডিয়া সোয়াগ খুব ভালো, তিনি ওয়ার্ল্ড কাপে খুব ভালো খেলেন, ওডিআই হয়ে খুব ভালো খেলেন, এটা অন্য ব্যাপার। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিনি বিগত 1-2 বছর যা শুরু করছেন তা কিন্তু নেহাত লজ্জাজনক একটি কাজ। রোহিত শর্মাকে তিনি যেভাবে তুলোধনা করতেছেন, মানে ইজ্জত দিতেছেন না, সেটা কি আপনারা ভালো চোখে দেখতেছেন? আপনারা দেখেন তিলক বর্মা, যে কিনা ইন্ডিয়ান ন্যাশনাল টিমের খেলোয়াড় এবং 3 নম্বরে নেমে তার ভালো পারফরমেন্স রয়েছে। হ্যাঁ, একটা ম্যাচে বা 2টা ম্যাচে একটা প্লেয়ারের বাজের সময় যেতেই পারে, তাকে কেন 19তম ওভারে 7 বল বাকি রেখে তাকে রিটায়ার আউট করা হলো, এটা কি আপনারা কোনো উত্তর দিতে পারেন? তাও তার পরবর্তীতে কাকে নামাইছে? মিচেল স্যান্টনার নামাইছে। মিচেল স্যান্টনারকে তার থেকে ভালো ব্যাটসম্যান এবং নামাইছে ভালো কথা, তাকে কেন পরবর্তীতে স্ট্রাইক দেওয়া হলো না? এটা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন, এটা আপনারা কমেন্টস করে জানাবেন। প্রথমেই বললাম যে ধোনি যে সিএসকে খেয়ে দিল, তো ধোনির কারণে কিন্তু সিএসকে এইবার কেরিয়ার শেষ এবং ধোনির যে কেরিয়ার শেষ সেটা আর কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমরা নিঃসন্দেহে এটা বলতে পারি, আগামী টুর্নামেন্টে মানে 2026 সালে আইপিএলে ধোনিকে আমরা দেখতে পাবো না। কিন্তু মুম্বাই আর সিএসকে যে এবার টেবিলের তলানিতে পড়ে থাকবে সেটাও কিন্তু বলার অপেক্ষা রাখে না। কারণ কি, দলের মাঝখানে কোনো ইউনিটি নেই। যেখানে ইউনিটি নেই সেখানে কিন্তু কোনো খেলাই হয় না। আপনারা যদি খেয়াল করে থাকেন, দিল্লি যেভাবে প্রথম ম্যাচটি জিতছে, আশুতোষ শর্মার কথা কি বলবেন? এবারে টুর্নামেন্টে বেস্ট ফিনিশিং যদি কোনো ইনিংস থাকে, তিনি প্রথমেই খেলায় দেখাই দিয়েছেন। এই প্লেয়ারটি প্রথমে 20 বলে ছিল 20টি রান, পরবর্তী 11 বলে তিনি নিয়েছেন 46 রান। সুতরাং বুঝতেই পারতেছেন 30 বলে 66 রান। তার যে ইনিংসটি ছিল তার উপর যে একটা টোন সেট আপ হয়েছে, এই টোনের উপর কিন্তু তারা দেখেন 3টি ম্যাচ তারা টানা জয়লাভ করছে। এখন কামব্যাক যদি কাউকে বলেন তাহলে বলতে হচ্ছে রাজস্থান রয়্যালসের কথা। কালকে তারা যেভাবে পাঞ্জাব কিংসকে হারাইছে, পাঞ্জাব কিংসকে তারা কিন্তু হারানোর কথাই না। দেখেন পাঞ্জাব কিভাবে যাত্রা শুরু করছে। বিজয় কুমার বৈশাখ, এই নামটিকে আপনারা জানতেন? বিজয় কুমার বৈশাখকে দিয়ে যেভাবে 2টি ওভার করাইছিল, তিনি যে মাঝখানে 2টি ওভার 10টি রান দিয়ে খেলাটি পুরো ঘুরাই দিয়েছিল। আর ওই ক্যাপ্টেনের রয়েছে 97 রানের দুর্দান্ত ইনিংস, তিনি কিন্তু ওই ম্যাচে ইচ্ছা করলে সেঞ্চুরি করতে পারতেন। তিনি যে নিজের ব্যক্তিগত রানের থেকে যে দলের প্রাধান্যকে বেশি দিয়েছিলেন, এই কারণে কিন্তু শশাঙ্ক সিং ওই সময় আধার প্রান্ত থেকে কিন্তু 10-12 রান বেশি করতে পারছিল। ওই দিন দেখেন তারা কিন্তু 11 রানে জয়লাভ করছে। ওই সময় যদি তারা কোনো কারণে যদি ওই সেঞ্চুরির একটা চক্করে পড়ে যেত, কিন্তু 10-12 রান যদি কম হতো, তাহলে বিপক্ষ দল কিন্তু জয়লাভ করে যেত। দেখেন ওই দলটি কিন্তু মোটামুটি একটা কম্বিনেশনটা খুব ভালো। প্রিয়াংশ আয়ারের কথা বলেন, নেহাল ভাদারের কথা বলেন, তারা কিন্তু ভালো পারফরমেন্স দিতেছে, দিল্লি ভালো পারফরমেন্স দিতেছে। কিন্তু তলানি থেকে যদি কেউ উপরে তুলে থাকে, এই দলটি হচ্ছে রাজস্থান রয়্যালস। কারণ কি, আইপিএল এর ইতিহাসে 2008 সালের থেকে 2025 সাল পর্যন্ত তারা কখনই প্রথম 2টা ম্যাচ হারে নাই। প্রথম 2টা ম্যাচ তারা কখনই হারে নাই। মুম্বাই যেখানে প্রথম টানা এই প্রথম 3-4টা ম্যাচ হেরে থাকে, বা প্রথম ম্যাচ তো তার কোন সময় জিতে না। 2012 সালের পর 2025 সাল 13 বছর হয়ে গেছে তারা টুর্নামেন্টের প্রথম ম্যাচ জিততে পারে না। এটা হচ্ছে মুম্বাইয়ের একটা বিরল কীর্তি। আর একটা কীর্তি হচ্ছে যেমন রাজস্থান প্রথম 2 ম্যাচ হারা না, কিন্তু প্রথম 2 ম্যাচ কিন্তু তারা টানা হারছে। কিন্তু এখন দেখেন আবার পরে 2টা ম্যাচ কিন্তু টানা জয়লাভ করতে পারছে। এখন কামব্যাক করছে কে? জফরা আর্চার। জফরা আর্চার কিন্তু কালকে দুর্দান্ত বোলিং করছে, প্রথম ওভারে তিনি 2 উইকেট ফেলে দিয়েছেন। এই জফরা আর্চার যিনি প্রথম 2টা ম্যাচে বাজে ফর্মে ছিলেন, তিনি কিন্তু কামব্যাক করছে। এখন বাজে পারফরমেন্সের কথা যদি বলেন, তাহলে দলের কথাও বলতে হবে, কিছু পার্টিকুলার প্লেয়ারের কথাও বলতে হবে। যেমন ঋষভ পান্তের কথা কি বলবেন? 27 কোটি রুপি দিয়ে তাকে কেনা হয়েছে, কিন্তু তার কোনো পারফরমেন্সই নাই। আপনি যদি তার উল্লেখযোগ্য পারফরমেন্স খেয়াল করেন, একদম জিরো। শ্রেয়াস আয়ারের কথা কি বলবেন? দেখেন শ্রেয়াস আয়ার কিন্তু দেখেন অ্যাজ এ ক্যাপ্টেন যেভাবে পাঞ্জাবকে তিনি লিড করতেছেন, দুর্দান্ত ছিল। কালকেও কিন্তু তার অ্যাপ্রোচ ভালো ছিল। তিনি যদি আউট না হতেন, তাহলে কিন্তু দলের জেতার পক্ষে তার একটা ভালো কন্ট্রিবিউশন থাকতে পারতো। তার কিন্তু টোন সেটআপটা ভালোই ছিল, তিনি ব্যাড লাক ছিল। যাই হোক, আমরা যদি মুভ অন করি, এখন যদি চাই সিএসকের দিকে, সিএসকে কোন ধরনের পারফরমেন্স দিতে? সিএসকে কোনো পারফরমেন্সই নাই। সিএসকে পারফরমেন্স কীভাবে দেবে? সিএসকে কোনো ব্যাটসম্যানই নাই। আপনারা যদি খেয়াল করে থাকেন, 2জন ব্যাটসম্যান শুধুমাত্র রয়েছে, ঋতুরাজ গায়কোয়াড় রয়েছেন আর রয়েছেন রচিন রবীন্দ্র। তারা কিন্তু গতকালকে ডেভিড কর্নরকে খেলাচ্ছে, কিন্তু কার্যকরী হয় নাই। 4 নম্বরে কে নামতেছে? বিজয় শঙ্কর, যে কিনা কোনো কার্যকরী না। 43 বলে 50, এটা কি ইমাজিন করতে পারেন? আর এইবারের আইপিএলে চেন্নাই যেভাবে খেলা খেলতেছে, মানে এটা কোনো খেলার পর্যায়ে পড়ে না। কারণ কি, তাদের স্ট্রাইক রেট প্রথম পাওয়ার প্লেতে সবচাইতে কম, ডেতে সবচাইতে কম। শুধুমাত্র বোলিং দিয়ে যদি খেলা জিতে যেত, তাহলে তো সবাই বোলিংই করতো, বা অলরাউন্ডার দিয়ে। আপনি যদি খেয়াল করে থাকেন, পাঞ্জাব দলে, সিএসকে দলে
9 জন বল করার ক্যাপাবিলিটি রাখে। সুতরাং বুঝতেই পারতেছেন আপনি যদি অলরাউন্ডার দিয়ে দল ভরে রাখেন তাহলে ব্যাটিং করবে কে? সানরাইজ হায়দ্রাবাদ প্রথম ম্যাচে যেখানে 286 রান দুর্দান্ত একটা ইনিংস, আমরা মনে করেছিলাম যে এবারে আসলে তাদেরকে ধরে রাখা খুবই মুশকিল হয়ে যাবে। ঈশান কিষানের দুর্দান্ত সেঞ্চুরি, কিন্তু পরবর্তী 3টি ম্যাচ দেখেন ওই একই টোনে খেলার চেষ্টা করতেছে। প্রথম ম্যাচে যেভাবে আপনারা রান করছেন ধরে নিলাম খুব ভালো খেলছেন, কিন্তু প্রত্যেক ম্যাচে যদি আপনারা চান 250+ রান করবেন সেটা তো বুকা স্বর্গে বাস করা ছাড়া আর কিছুই না। ক্রিকেট আপনাদের কাছে কি চাই? ক্রিকেট চাই পার্টনারশিপ। দেখেন গতকালের ম্যাচটা যদি আমরা খেয়াল করে থাকি, যদি পাঞ্জাবের এই পার্টনারশিপটা আর 3-4 ওভার স্টে করতো, আমি বলতেছিলাম নিয়াল ভেদারা আর হচ্ছে ম্যাক্সওয়েল যদি পার্টনারশিপটি যেটা হয়েছে 86 রানের মধ্যে পার্টনারশিপটি হয়েছে, এই পার্টনারশিপটি যদি আর 3 ওভার বা 4 ওভার ক্যারি করতে পারতো তাহলে কিন্তু রাজস্থান রয়্যালসের জেতার পসিবিলিটি কমে যেত। কারণ কি তাদের পরে কিন্তু আরো 3-4 জন ব্যাটসম্যান ছিল, কিন্তু ওই সময় তাদের উইকেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আমি সেটাই বলতেছি যে বিপক্ষ দল কিন্তু পার্টনারশিপ যদি না করে, যদি সানরাইজ হায়দ্রাবাদের কথা বলতেছি, সানরাইজ হায়দ্রাবাদ কোন সময় পার্টনারশিপ করার চেষ্টাই করে না। 2টি উইকেট পড়ে গেছে আইসা মারতেছে, 3টি উইকেট পড়ে গেছে আইসা মারতেছে, কোনো ব্যাটসম্যানই রয়েছে খেলার কোনো চেষ্টাই করতেছে না। তারা যদি প্যাটার্ন না পাল্টায় এবারের টুর্নামেন্টে তাদের জন্য সবচেয়ে বাজে হবে, এবং বেশ কিছু বড় বড় প্লেয়ার কিন্তু তাদের দল থেকে পরবর্তী নিলামে মানে আবার নিলামে উঠবে, কারণ তাদেরকে দল আর রিটার্নই করবে না। এই খাতায় কিন্তু প্যাট কামিন্সের নাম উঠতে পারে, হেনরি ক্লাসেনের নাম উঠতে পারে, ট্রাভিসের নাম উঠতে পারে, কারণ কি দল কিন্তু তাদেরকে ক্যারি করবে না। রশিদ খান, সুনীল নারায়ণ তারা কেন ফ্লপ? রশিদ খান, সুনীল নারায়ণ বিশ্বের এমন কোনো জায়গা নাই বা এমন কোনো বাড়ি নাই বা এমন কোনো খেলার মাঠ নাই যে তারা খেলে না, বা বিশ্বের সমস্ত প্লেয়ারে কিন্তু তাদেরকে এখন খেলতে খেলতে এরকম অবস্থা হয়ে গেছে যে দুধভাত খেলার মতো, তাদেরকে প্রত্যেকদিন খেলতেছে, খেলতে খেলতে এরকম অবস্থা যে তাদেরকে একদম হিট করে ফেলছে। আপনার অজন্তা মেন্ডিসের কথা কি আপনাদের মনে পড়ে? অজন্তা মেন্ডিস যখন এসেছিল বিশ্বের কোনো ব্যাটসম্যান তাকে খেলতে পারতেছিল না, কিন্তু তার যাত্রাটা মানে বিদায় যাত্রাটা কিভাবে হয়েছিল, তাকে একবারে তুলোথুনো করতে 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 মানে যে পারে তাই সেই মারে, মানে বাচ্চা ছেলে পর্যন্ত মারে। তা রশিদ খানের অবস্থা ওইরকম হয়ে যাচ্ছে। বিগত আইপিএলটা দেখেন, এবছর আইপিএল দেখেন 4 ওভারে 56 রান, এটা কোনো রান হলো? আর এক ম্যাচে দেখেন এর আগের ম্যাচটাতে 4 ওভার সম্ভবত তিনি দিয়েছেন 47 রান। তো বুঝতেই পারতেছেন তার কোনো মানে বোলিং এর কোনো কনসিস্টেন্সি নাই, উইকেট দিচ্ছেন সম্ভবত 1টা বা 2টা। তো এই যদি হয় তার বোলিং, তো বুঝতেই পারতেছেন রশিদ খানের ক্যারিয়ার কিন্তু আর বেশি দিন সামনে এগোবে না। নারায়ণ কি করতেছে? নারায়ণ কিন্তু বরাবরই তাকে ওপেনিং এ পাঠানো হচ্ছে, কিন্তু গত আইপিএল এর পর থেকে এবারের আইপিএল এর 4টা ম্যাচ পর্যন্ত কিন্তু তার কোনো কন্ট্রিবিউশন নাই অ্যাজ এ ব্যাটসম্যান, কারণ কি তার কোনো ব্যাটিং এর ফর্ম নেই। আমি আবারও বলতেছি কলকাতা ম্যানেজমেন্টের উচিত তাকে ওপেনিং থেকে 4 নম্বরে নিয়ে আসা বা 6 নম্বরে নিয়ে আসা বা 7 নম্বরে নিয়ে আসা, বা যেখানে খুশি সেখানে খেলেন, কিন্তু ওপেনিং এ খেলেন না। ভেঙ্কটেশ কিন্তু লাস্ট ম্যাচে পারফরমেন্স দিয়েছে, তাকে কিন্তু সরাসরি আপনারা ওপেনিং এ পাঠাতে পারেন, তাহলে কিন্তু একটা সলিড কন্ট্রিবিউশন আপনি পেতে পারেন। কলকাতার সবচেয়ে বড় ভুল হচ্ছে মিচেল স্টার্ককে ছেড়ে দেওয়া, ফিল শটকে ছেড়ে দেওয়া। দেখেন এই দুজন ব্যাটসম্যানই কিন্তু একজন আরসিবির হয়ে একজন দিল্লির হয়ে কোন ধরনের পারফরমেন্স দিতেছে শুধুমাত্র ভেঙ্কটেশ আয়ারকে কেনার জন্য। তারা যদি এই দুজন প্লেয়ারকে না ছাড়তো তাহলে কিন্তু দলটা আরো বেশি শক্তিশালী হতে পারতো। রোহিত শর্মাকে ড্রপ করে দিছে মুম্বাই, সেটা কি চিন্তা করা যায়? রোহিত শর্মা মাঠে প্র্যাকটিস করতেছে, তিনি খেলবেন, হঠাৎ করে আমরা শুনতে পাচ্ছি যে তিনি দলে নাই। সুতরাং জিনিসটি যে পরিকল্পিত সেটিকে আপনারা কিভাবে দেখেন? তার মতো প্লেয়ার যে কিনা 1 বছর বা 1 বছরও বলা যাবে না, 8-9 মাসের ব্যবধানে 2টা আইসিসি ট্রফি ইন্ডিয়াকে জিতাইছে, সেই ধরনের প্লেয়ারকে এত বড় অসম্মানী করা হচ্ছে, তাও হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়ার, তাকে কি করা উচিত? আমার তো মনে হয় তাকে সবাই মিলে বয়কট করা উচিত। তার সোয়েগ ঠিক আছে, তার পারফরমেন্স ঠিক আছে, কিন্তু তার মাঝখানে যে হিউম্যানিটি নাই সেটা আপনারা কোন দৃষ্টিতে দেখতেছেন? হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়ার যদি রোহিত শর্মাকে এভাবে অসম্মানী করে সেটা কিন্তু মানা যায় না। আপনি দেখেন এখানে লয়ালিটির কথা বলতেছেন, লয়ালিটি তো ঠিকই কিছু প্লেয়ারের জন্য ঠিকই করতেছে মুম্বাই, কিন্তু কেন রোহিত শর্মার জন্য করতেছে না? কিছু প্লেয়ারের জন্য কেন বলতেছি, আপনি দেখেন বাপের কোঠায় ছেলে খেলতেছে, কেন বলতেছি? সচিনের ছেলে 5-7 বছর ধরে মুম্বাই ইন্ডিয়ান্সে পড়ে আছে, 20 কোটি রুপিতে বেস্ট প্রাইসে তাকে বারবারই কিনতেছে। এটি তো মানে স্বজনপ্রীতি না? অন্য কোনো দল তো তাকে একবারও নিলামের জন্য বলেই দেয় না যে আমি তাকে কিনবো, কিন্তু দেখেন প্রত্যেকবার তাকে কিনতেছে, স্বজনপ্রীতি করতেছেন, কিন্তু স্বজনপ্রীতি করতেছেন কার জন্য? সচিনের ছেলে তাই বলে। সুনীল গাভাস্কার অত্যাধিক ভালো প্লেয়ার, কিন্তু তার ছেলে রোহন গাভাস্কার ভালো প্লেয়ার না, এটাকে আপনাকে মেনে নেন। তো এটা যদি না মানেন সবাই তো আর ক্রিকেটার হতে পারবে না। তো এখানে আর কি বলা যেতে পারে? তো এখানে যদি মনে করেন স্বজনপ্রীতি চলে, মুম্বাই ইন্ডিয়ান্সের দলের মালিক যদি এখানে স্বজনপ্রীতি দেখায় এবং রোহিত শর্মার সাথে যদি এভাবে মানে খারাপ আচরণ করে, সেটা কিন্তু অ্যাজ এ ক্রিকেট ফ্যান, অ্যাজ এ রোহিত শর্মা ফ্যান আমি কিন্তু সেটাকে খারাপভাবে দেখতেছি। এলএসজি কিন্তু মোটামুটি প্রমিজিং একটা টিম, তারা কিন্তু 4টা ম্যাচ খেলে 2টা ম্যাচ জয়লাভ করছে। আপনি যদি মিচেল মার্শের ব্যাটিং দেখেন, তারপরে নিকোলাস পুরানের ব্যাটিং দেখেন, এক ম্যাচে কিন্তু 27 বলে তিনি 70 রান করতে পারছেন। বুঝতেই পারতেছেন তাদের কিন্তু ব্যাটিং করা স্ট্রং। মার্কারম কিন্তু এখন পর্যন্ত খেলতে পারে নাই, ঋষভ পান্ত কিন্তু খেলতে পারে নাই। সুতরাং বুঝতেই পারতেছেন যখন তারা জ্বলে উঠবে তারা কিন্তু একটু ভালো টিম হয়ে যাবে। এই টুর্নামেন্টের সবচেয়ে বাজে বোলিং যদি কারো থেকে সেটা হচ্ছে এলএসজি, এবং তারা কিন্তু তারপরেও কিন্তু 2টা ম্যাচ তারা জয়লাভ করতে পারছে। একটা সময় ছিল মুম্বাই খেলা দেখার জন্য আমরা গভীর আগ্রহে বসে থাকতাম, সিএসকে খেলা দেখার জন্য আমরা গভীর আগ্রহে বসে থাকতাম, কিন্তু সিএসকে 2016 সালের পরে আমার মনে হয় না 180 রান তারা চেস করতে পারছে। কারণ কি সুরেশ রায়নার আমলটা যখন শেষ হয়ে গেল, তার আর ব্যাটিংয়ে কিন্তু ওই ধরনের পারফরমেন্স দিতে পারে নাই। আপনারা খেয়াল করে থাকেন, এখন যদি সিএসকে ফ্যান যদি আপনারা দাবি করেন
আপনার কিসের প্রেক্ষিতে দাবি করবেন যে আপনাকে প্রত্যেকদিন ম্যাচ হারার জন্য বা সিএসকের মাটিতে কোন ধরনের খেলা হয় সেটা আপনারা খেয়াল করছেন? আপনারা যদি টিভির পর্দায় দেখে থাকেন যে স্টেডিয়ামে বসে মানুষ ঘুমায়, কারণ কি এতটাই বোরিং ম্যাচ হইতেছে, কোনো 4-6 নাই, সিঙ্গেল ডাবল। কালকে দেখেন তারা যে খেলছে, সিএসকে যে খেলছে, এক কথা বারবার আসতেছে কেন? রাগের কারণে। আপনারা খেলবেন তো মানে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য, আপনাদেরকে আমরা সময় দিয়ে মানে টিভির পর্দা আমরা তাকাই থেকে বিনোদন নেওয়ার জন্য। বিনোদন আপনারা কিভাবে দিচ্ছেন? 5 উইকেট ঠিকই পড়ছে আপনাদের, কিন্তু এরপরে আপনারা লম্বা একটা পার্টনারশিপ করছেন, কিন্তু কোনো জয়ের জন্য কোনো উদ্দেশ্যমূলক কোনো আচরণই ছিল না, মানে কোনো ব্যাটই আপনারা চালান না। যদি আপনারা আউট হয়ে যান তো এটা কোন খেলা বলে? গতকাল কিন্তু পাঞ্জাব একটি বড় পরাজয়ের স্বাদ বহন করে নেয়, 50 রানের ব্যবধানে কিন্তু তারা গতকাল হারছে রাজস্থানের বিপক্ষে। সুতরাং বুঝতেই পারতেছেন এবার টুর্নামেন্টে কিন্তু আপস অ্যান্ড ডাউনস হচ্ছে। যে সময় একটা সময় ছিল সিএসকে টপে, সানরাইজ টপে, তারা একটা খেলে একটা জয়লাভ করছিল, তারা কিন্তু এখন টেবিলের তলানিতে পড়ে আছে। সুতরাং বুঝতেই পারতেছেন যারা এখন টেবিল তলানিতে ছিল একটা সময়, তারা কিন্তু এখন টপের দিকে যাচ্ছে। মোহাম্মদ সিরাজ এবং আরসিবি এই দুটো প্রসঙ্গে যদি কথা বলতে হয় তাহলে নিঃসন্দেহে বলতে হয় আরসিবি কিন্তু ইচ্ছা করলে মোহাম্মদ সিরাজকে রিটার্ন করতে পারতো কিংবা নিলাম থেকে নিতে পারতো, কিন্তু তারা এটা কিন্তু করে নাই। কিন্তু এর ফলে যে মোহাম্মদ সিরাজ যে মনে কষ্ট পাইছেন সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তিনি কিন্তু আগেই মিডিয়াতে জানিয়ে দিয়েছেন আমি কিন্তু বিরাট ভাইকে আউট করতে চাই, কিন্তু ওই দিন কিন্তু তিনি আউট করতে পারেন না। এটা হচ্ছে তার বড় একটা আক্ষেপ, কিন্তু তিনি আক্ষেপটি এভাবে না রাখলেও কিন্তু অন্যভাবে তিনি পোষায় দিয়েছেন। কারণ কি দেখেন আপনারা কিন্তু ওই ম্যাচটাতে তারা জয়লাভ করছে এবং তিনি বল হাতে নিয়েছেন 4 ওভারে নিয়েছেন 3টি উইকেট এবং রান দিয়েছে 19টি। সুতরাং বুঝতেই পারছেন মোহাম্মদ সিরাজ ওই দিনে মানে আগুনের গোলার মতো বোলিং করছেন। আশ্বিনী কুমার এই নামটি কিন্তু আপনারা ভুলবেন না, আইপিএলের ইতিহাসে এই ধরনের বোলিং কিন্তু কেউ করে নাই। ডেবিউ ম্যাচে কেউ 4টি উইকেট নেওয়ার কিন্তু রেকর্ড কিন্তু আজ পর্যন্ত আইপিএলের ইতিহাসে নাই। সে কিন্তু মুম্বাইয়ের হয়ে 4টি উইকেট নিয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন এই প্লেয়ারটির প্রতি কিন্তু আমাদের নজর রাখতে হবে। এবার টুর্নামেন্টে তিনি কোন ধরনের বোলিং করেন সেটা কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে। কিন্তু বিজয় কুমার বৈশাখকে কেন ওই ম্যাচে জয়ের পরে তাকে কেন আর খেলানো হচ্ছে না, পাঞ্জাব কেন আর তাকে খেলাচ্ছে না, সেটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। আপনারা যদি খেয়াল করে থাকেন এবারে আইপিএলের প্রথম সপ্তাহে যারা ভালো খেলেছে তারা দ্বিতীয় সপ্তাহে ভালো খেলে নেয়, বা দ্বিতীয় সপ্তাহে যারা ভালো খেলেছে তারা তৃতীয় সপ্তাহে ভালো খেলে নেয়। সুতরাং বুঝতেই পারতেছেন হাইস এন্ড লোস কিন্তু কাজ করতেছে, কিন্তু মুম্বাই সিএসকে যে কোনো কিছু করতে পারবে না সেটা আপনারা লিখে রাখতে পারেন। সেই সাথে মনে করেন যে কলকাতার অবস্থা আমি তেমন ভালো দেখতে পারতেছে না, কারণ কলকাতার কিন্তু ভালো ব্যাটিং নাই। কিন্তু এবার কিন্তু 3টা দলের কথা বলতে হয়, সেটা হচ্ছে দিল্লি, সেটা হচ্ছে পাঞ্জাব, সেটা হচ্ছে বেঙ্গালুরু। তারা কিন্তু কাপ নিতে পারে না, কিন্তু 3টা দলে কিন্তু দুর্দান্ত খেলতেছে। কিন্তু গুজরাটের প্রশংসা যদি না করেন তাহলে কিন্তু না হয়। গুজরাট কিন্তু প্রথম ম্যাচে যেভাবে হারছে, কিন্তু তারা কিন্তু পরবর্তী 2টা ম্যাচ কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো খেলছে। কারণ জস বাটলারের প্রশংসা যদি না করেন তাহলে কিন্তু হচ্ছে না, সাই সুদর্শন ভালো খেলতেছে। সুতরাং বুঝতেই পারছেন এটা একটা কালেকটিভ টিম। এই দলে আপনি যদি খেয়াল করে থাকেন টপ 3 বা টপ 4 এর পরে কিন্তু আপনি ওই ধরনের কোনো বড় মানের কোনো প্লেয়ার আপনি মিডল অর্ডার খুঁজে পাবেন না। কিন্তু কালেকটিভ ওয়েতে যদি আপনি চিন্তা করেন তারা কিন্তু একটা যথেষ্ট স্ট্রং টিম। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন কোনো খবর নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হবো। বিদায় নিলাম আজকে, ভালো থাকবেন আপনারা।